তারা টাকা দিলে কিন্তু সে কিন্তু অবভিয়াসলি দিচ্ছে আপনাকে। এটা হবে অনেকটা মানে মজার কথা। তাছাড়া এসইও করে যে শুধুমাত্র ক্লায়েন্টের কাজ করতে হবে বিষয়টা কিন্তু এরকমও না। লাইক আমি আমার একটা স্টুডেন্টের কথা অবশ্যই বলবো। তার নাম হচ্ছে শাকিল হাসান। সে কিন্তু Upwork এ টপ রেটেড। ওনাকে একটা লন্ডনের একটা কোম্পানি হায়ার করছে। যেখানে ওনাকে প্রায় ১০ লাখ টাকার মতো পার মান্থ সেলারি দেওয়া হয়। আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো প্রথমত হচ্ছে আমি খুবই এক্সাইটেড যে আমি আপনাকে আজকে পাইছি আমার সাথে। অ্যান্ড আমার আজকে অনেক কিছু জানার আছে আপনার থেকে। মোটামুটি ধরতে গেলে আসলে অনেকদিন অপেক্ষায় ছিলাম। একটা ভালো মিট আপ হবে। তো আজকে যেহেতু হয়ে গিয়েছে, আজকে আপনাকে আমি অনেকগুলা প্রশ্ন করব। পাশাপাশি হচ্ছে আমরা আপনার যে ইন্ডাস্ট্রি এসইও সেটা নিয়ে আমি জানার চেষ্টা করব। অ্যান্ড আই হোপ শুধু আমার না, ইউজারদের অনেক প্রশ্ন আছে, তারাও কিন্তু এখান থেকে অনেক ভালো একটা ভ্যালু পাবে। হ্যাঁ, ইনশাল্লাহ। তো প্রথমত হচ্ছে আমরা শুরু করার আগে আপনার একটু পরিচয়টা জেনে নিই যে আসলে আপনার পরিচয়টা কি, বা আপনি কি করছেন এবং আপনার কোয়ালিফিকেশন গুলো। আচ্ছা, আমি জাহিদুল ইসলাম শাওন। আমি এনএসডিএ সার্টিফাইড একজন ট্রেনার। আমি বেসিক্যালি কাজ করছি ডিজিটাল মার্কেটিং নিয়ে এবং এসইও নিয়ে। পাশাপাশি আমি এখন কাজ করছি হচ্ছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের সিলেট ব্রাঞ্চের লিড ট্রেনার হিসাবে। পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তরের শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পে। এই পর্যন্ত আমি ৩০০ প্লাস যুব ও যুব নারীদের প্রশিক্ষণ দিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ ওদের মধ্যে অনেকেই নিজেদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পেরেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনার এই ট্রেনিং দেওয়ার বিষয়টা আসলে সত্যি আমাকেও অনেক বেশি মোটিভেট করে। বাট আপনার এই ট্রেনিং ৩০০-র অধিক শিক্ষার্থী, এটা তো অনেক ভালো সময় লাগার কথা। হ্যাঁ, কত বছর ধরে আসলে ট্রেনিংটা হচ্ছে? আমি বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং সেক্টরটায় আছি ৭ বছর ধরে। যেখানে আমি কমপ্লিট ডিজিটাল মার্কেটিং প্লাস এসইওটা পুরোটাই শিক্ষা দিয়ে আসছি। বাট এই ৩০০ যদি বলি, আর অ্যাকচুয়াল সংখ্যাটা হবে আরো অধিক। ৩০০-রও অধিক হবে। বাট আমি এখানে বলছি যুব উন্নয়ন অধিদপ্তরের সাথে আমি যে ৩০০ জনের শিক্ষা দিয়েছি, ওইটার কথা আমি বেসিক্যালি স্পেসিফিকলি তুলে ধরছি। যেখানে আমি ট্রাই করছি আমার বেস্টটা দেওয়ার, যেন ওদেরকে শিক্ষা দেওয়ার মাধ্যমে আমি একটা ভালো আউটকাম নিয়ে আসতে পারি। যারা একদম রুট লেভেলে আছে, নিজে কিছু করতে চাচ্ছে, তেমন একটা টাকা পয়সা নাই বাট ভালো কিছু করার ইচ্ছা, ওদেরকে নিয়ে কাজ করার জন্য ওই যুব উন্নয়ন অধিদপ্তরের সাথে সম্পৃক্ত হওয়া। আচ্ছা, আচ্ছা। আর যুব উন্নয়নের সাথে যুক্ত হওয়ার আগেও তো আপনি ট্রেনিং দিয়েছেন। হ্যাঁ, সেটা কোথায় দিয়েছেন? বা আচ্ছা, সেটা ছিল আমার বাসায়। বাসায় প্রায় অনেকগুলা আমি বেচ পড়াইছি। সেখানেও আমি ট্রাই করতাম যে ডিজিটাল মার্কেটিংটা শিক্ষা দেওয়ার, যেন সিলেটে আমি বেস্ট একটা শিক্ষা দিতে পারি। যেন আমার কাছ থেকে মানুষ শিখতে পারে, স্কিলড হইতে পারে। পাশাপাশি সে যেন নিজের জন্য কিছু একটা করতে পারে। বুঝতে পারছি, তার মানে হচ্ছে টিচিং এর এক্সপিরিয়েন্স তো আসলে অনেক বছরের। হ্যাঁ, টিচিং এক্সপেরিয়েন্সটা অনেক বছর। আমি যদি বলি, আমি যদি ৭ বছরের মতো যদি এই সেক্টরে আছি, বাট আমি টিচিং প্রফেশনে আছি প্রায় ৬ বছর ধরে। অলমোস্ট যে মানে একটা হাফ ডেকেড আপনি পার করে ফেলছেন টিচিং এর ক্ষেত্রে, এবং এটা খুব ভালো একটা বিষয়। কারণ হচ্ছে, টু বি অনেস্ট, সবাই শিখতে পারে, সবাই একটা জিনিস শিখে কাজ করতে পারে এবং সেই বিষয়ে দক্ষ হতে পারে, বাট টিচিং এর ব্যাপারটা আসলে খুব কম মানুষ পারে। ট্রেনিং দেওয়ার ব্যাপারটা আসলে খুবই কম মানুষ হ্যাঁ, পারে। এটা আসলেই খুবই কমপ্লিকেটেড। আপনি যখন ট্রেনিং দিতে যাবেন তখন দেখবেন নানা জায়গা থেকে নানা প্রশ্ন আসবে। কারণ স্টুডেন্টদের কিউরিওসিটিটা সবসময় অত্যাধিক। তারা বিভিন্ন জিনিস জানতে চায়। এই জিনিসগুলো আসলে একজন ট্রেনারের খুবই ভালো লাগে। আপনি যদি আসলেই যদি কাউকে শিক্ষা দিতে চান, তাহলে আপনি দেখবেন এই জিনিসটা আপনি খুব এনজয় করবেন। বেসিক্যালি আমি যখন ফ্রিল্যান্সিং করতাম, তখন আমি যে জিনিসটা দেখছি যে এনাফ পরিমাণ রিসোর্স নাই। মানুষ শিখতে চায় বাট এনাফ পরিমাণ সেই রিসোর্সটা পায় না। তো আমিও আমার ক্ষেত্রে তেমন একটা রিসোর্স পাই নাই। তো অনেক কিছু নিজে শিখতে হইছে। অনেক জায়গা থেকে কুড়ায় জিনিসগুলা আনা লাগছে। পাশাপাশি আরো অনেক আমি চ্যালেঞ্জগুলা ফেস করছি। তো ওইসব ক্ষেত্র নিয়েই আমার চিন্তাভাবনা যে ওকে আমি টিচিং প্রফেশনে আসি। এক জায়গাতে বসি যেন আমি যেন সবগুলা নলেজ যেন স্টুডেন্টদেরকে দিতে পারি, যেন তারা লাইফে বেটার কিছু করে। গ্রেট, গ্রেট। আই থিঙ্ক দিস ইজ দ্য মোস্ট রেসপেক্টেড কেরিয়ার
টিচিং এর থেকে রেসপেক্টেড ক্যারিয়ার মনে হয় না আপনার আর হতেও পারে। এটা খুব বেস্ট একটা জিনিস। ওকে, তো যেহেতু হচ্ছে আহ, আপনার মেইনলি এক্সপার্টিসটা যদি সবচেয়ে বেশি সেটা হচ্ছে এসইওর ক্ষেত্রে। এসইওর উপর। হ্যাঁ, তো এখন আমরা না হয় এসইও নিয়ে জানি, বিকজ আমাদের আজকের এই ছোট্ট পডকাস্টটা আসলে এসইওর উপর, এবং এসইও ইন্ডাস্ট্রিটা খুব ভাস্ট একটা ইন্ডাস্ট্রি। অ্যান্ড আমি বিশ্বাস করি আসলে এই এক পডকাস্টে আসলে সকল অ্যান্সার দেওয়া সম্ভব না, বাট উইল ট্রাই আওয়ার বেস্ট টু কভার এভরিথিং যেটা মানুষের আসলে জানার খুব ইচ্ছা। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনগুলো আমরা এই পডকাস্টে শেষ করব। সো আমরা তাহলে শুরু করছি। ওকে, তো ফার্স্ট অফ অল আমার এটা জানার ইচ্ছা যে আসলে এসইও বলতে কি বুঝি, বা আসলে এসইও কি দিয়ে শুরু হয়? আচ্ছা, আমি যদি প্রথমে যদি এসইওর কথা বলি, এসইওর ফুল ফর্মটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেখানে আমরা ট্রাই করি একটা ওয়েবসাইটের ভিজিবিলিটি বাড়ানোর বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে একটা ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে আসা। এই জিনিসটাকেই আমরা নর্মালি এসইও বলি। আমরা যদি আরো যদি স্পেসিফিক করে বলি, আপনার একটা কোয়েশ্চেন ছিল যে এসইওর ফার্স্ট স্টেপটা কি। একটা যদি নতুন ওয়েবসাইট হয় তাহলে অবশ্যই এসইওটা শুরু হবে কিওয়ার্ড রিসার্চ দিয়ে, যেখানে আমরা প্রথমে কিওয়ার্ড রিসার্চ করব, তারপর কিওয়ার্ডগুলো ফাইনালাইজ হওয়ার পরে একটা কন্টেন্ট আমরা রাইট করাবো। আস্তে আস্তে আমরা কন্টেন্টটা অডিট করে দেখব যে এই কন্টেন্টটা কি এসইও অপটিমাইজড কিনা। তারপর আবার অনেক প্রশ্ন আসে, লাইক তারপরে ধাপে আমরা অন পেজ এসইও করে থাকি, তারপরে ধাপে আবার আমরা টেকনিক্যাল এসইও করে থাকি, তারপরে ধাপে আমরা আবার লিঙ্ক বিল্ডিং করা ট্রাই করে, এভাবে সারা প্রসেসটা কাজ করে। আচ্ছা, অ্যান্ড হোয়াট ডু ইউ থিঙ্ক ওয়াই এসইও ইজ অ্যাকচুয়ালি ইম্পর্ট্যান্ট? আমার কাছে মনে হয় এসইওটাই ইম্পর্টেন্ট। কেন মনে হয়? কারণ দেখেন, আপনি ফেসবুককে টাকা দিলেন, সে আপনি যতদিন পর্যন্ত আপনি ফেসবুককে টাকা দিচ্ছেন ততদিনই সে আপনার মার্কেটিং করছে। যেই মাত্র আপনি টাকা দেওয়া বাদ দিয়ে দিলেন, ফেসবুক ইনভেস্ট করা বাদ দিয়ে দিলেন, অ্যাডে ইনভেস্ট করা বাদ দিয়ে দিলেন, সে কিন্তু আপনার জন্য আর মার্কেটিং করছে না। এসইওটাতে আমরা অর্গানিক মার্কেটিং করে থাকি, যেখানে আমরা একটা ওয়েবসাইটকে অপটিমাইজড করি। অপটিমাইজড করার কারণে এই ওয়েবসাইটটা আস্তে আস্তে গুগলের সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে র্যাঙ্ক করা শুরু করে। আর যখন র্যাঙ্ক করা শুরু করে, তখন যখনই একটা মানুষ সার্চ করে, কোনো একটা টপিক লেখে বা কোনো একটা কুইরিজ লেখে, তখন কিন্তু আস্তে আস্তে আহ, আমাদেরকে তারা খুঁজে পায়। যেখানে কিন্তু একবার আমরা যদি র্যাঙ্কে চলে আসি, তাহলে লং টাইম ধরে আমরা কিন্তু ওই সেম পজিশনটা ধরে রাখি, যেখানে মানে আমার কোনো টাকা পে করতে হয় না, সহজেই আমরা চলে আসি লিস্টের মধ্যে। ওকে, অ্যান্ড এক্ষেত্রে আমার দেখা যাচ্ছে আমি সেলও বেশি পাবো। হ্যাঁ, অবশ্যই সেল বেশি পাবো। তাছাড়া আরো যদি কথাবার্তা বলি, আপনার গোল যেটাই হোক, লাইক আপনি যদি ব্লগিং করে আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটে ট্রাফিক বৃদ্ধি করতে, সেই ক্ষেত্রেও দরকার। আপনার যদি ই কমার্স সাইট হয়ে থাকে, তাহলে অবশ্যই আগে আপনার মানুষদেরকে আনতে হবে। এখানে আবার দুই ধরনের মার্কেটিং আছে, লাইক আপনি গুগল অ্যাডসের মাধ্যমেও আনতে পারেন, ফেসবুক মার্কেটিং এর মাধ্যমেও আনতে পারেন। বাট এসইওর মাধ্যমে আপনি যেই রেজাল্টটা পাবেন ওইটা কিন্তু আদার ওয়েতে পসিবল না, কারণ এটা আপনাকে নিয়ে অল টাইমই কথা বলতে থাকবে। বাট ওই গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস এগুলোকে আপনি টাকা দেওয়া বাদ দিয়ে দেন, দেখবেন শেষ। ওকে, গ্রেট গ্রেট। আচ্ছা, তো এখানে একটা প্রশ্ন হচ্ছে সবার বেশি, আহ, যারা শুরু করে এসইও নিয়ে জানার, তাদের প্রথমে একটা কিউরিসিটি থাকে যে আচ্ছা আমি এসইও করলাম, দ্যাটস গুড, বাট এটা রেজাল্ট পেতে অনেক সময় লাগে। তো এই প্রশ্নটা আসলে যেহেতু সবার ভিতরে, যে হাউ ডাজ ইট অ্যাকচুয়ালি টেক টু শো ইউ দ্য রেজাল্ট, এসইও রেজাল্ট, এটা কেমন সময় লাগে? আচ্ছা, এখানে আমি একটু একটু লং করব কথাটাকে। আমি যদি একটু যদি বলি, অনেকেই মনে করে এসইও মানে হচ্ছে আমি গুগলের প্রথম পেজে র্যাঙ্ক করে চলে আসব। বাট বিষয়টা এরকম না। এসইওটা কিভাবে কাজ করে আমি যদি একটু যদি বলি, লাইক ধরেন অবশ্যই আপনি যখন একটা কন্টেন্ট পাবলিশ করেন, তখন কিন্তু গুগলের রোবট আসবে, আপনার সাইটে এসে ক্রল করবে, ক্রল করে সে বোঝার ট্রাই করবে এই কন্টেন্টটা কিরকম। তারপর সে ধরেন আপনাকে যে কোনো একটা পেজে একটা পজিশন দিল, লাইক ধরেন আপনাকে 7 নাম্বার পেজের 1 নাম্বার পজিশনটা সে দিল, বা এসইআরপিতে আপনি 61 নাম্বারে আছেন। এর মানে বোঝায় আপনি 7 নাম্বার পেজের 1 নাম্বার রেজাল্টটা হোল্ড করতেছেন। তো এই যে আমি যে 7 নাম্বার পেজের 1 নাম্বার রেজাল্টটা হোল্ড করলাম, তারপর থেকে শুরু হবে আসল কাহিনীটা। মানে গুগল রিভিউ করার পরে আপনাকে যে পজিশনটা দিবে, তারপর থেকে অ্যাকচুয়াল কাহিনীটা আস্তে আস্তে শুরু করে। যেখানে আমরা কি করি,
আস্তে আস্তে আমাদের পেজটা পুরোপুরি অপটিমাইজ করা ট্রাই করি, যেন আমার র্যাঙ্কিং আরো বৃদ্ধি পায়। আমার সাইটে যদি কোনো টেকনিক্যাল ইস্যু থাকে, ওইটাও যেন আমরা সলভ করি, যেন আমার আস্তে আস্তে র্যাঙ্কিংটা ইমপ্রুভ হইতে থাকে। পাশাপাশি আমরা করার ট্রাই করি যেটা, সেটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং। লিঙ্ক বিল্ডিং এর মাধ্যমে আমরা বিভিন্ন ডোমেইনকে বলি, তুমি আমার ডোমেইনটাকে রেফার করো বা আমার এই কন্টেন্টটাকে রেফার করো, যেন আস্তে আস্তে আমি র্যাঙ্কে চলে আসতে থাকি। যখন এই জিনিসটা কিভাবে কাজ করে আমি যদি আরেকটু স্পেসিফিক করে যদি বলি, যে ধরেন আমার একটা ওয়েবসাইট আছে, মনে করেন WPSCO মেন্টর নামে একটা ওয়েবসাইট আছে। এখন ওই রিলেটেড আরো 10টা ওয়েবসাইট যখন আমাকে যখন লিঙ্ক দেওয়া শুরু করবে, তখন গুগলের কাছে একটা সফট সিগন্যাল চলে যায় যে একই নিশের আরো 10টা ওয়েবসাইট আমার ওয়েবসাইটটাকে রেফার করতেছে। যখন এইভাবে একই নিশের অন্যান্য 10টা ওয়েবসাইট আমাকে রেফার করা শুরু করে, এটা আস্তে আস্তে গুগল ভালো চোখে দেখে, যেটা আমার ওয়েবসাইটের আস্তে আস্তে ডিএ বাড়ায়। ডিএ মানে কি? ডিএ মানে হচ্ছে ডোমেইন অথরিটি। একটা ওয়েবসাইটের কতটুকু ট্রাস্ট আছে গুগলের কাছে, সেটাকে স্পেসিফিক্যালি বলে, যেটা মোজ বলতেছে ডিএ। তো এই যে যখন আস্তে আস্তে ডিএ বাড়তে থাকে একটা ওয়েবসাইটের, লিঙ্ক বিল্ডিংটা হইতে থাকে আস্তে আস্তে, তখন কিন্তু আস্তে আস্তে গুগলও আমার কন্টেন্ট বা পেজের আস্তে আস্তে র্যাঙ্কিংটা ইমপ্রুভ করতে থাকে। ধরেন আমি আগে ওই যে বলছিলাম 7 নাম্বার পেজের 1 নাম্বার পজিশনে ছিলাম, এখন আমি চলে যাব 6 নাম্বার পেজের 1 নাম্বার পজিশনে। এভাবে করতে 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 4 মাসের মতো সময় লাগে একটা পেজকে 1 নাম্বার পজিশনে বা প্রথম 10টা রেজাল্টের মধ্যে নিয়ে আসতে। তো এভাবেই আসলে টোটাল টাইমটা যায়। তো এটা একটা লং টাইম লাগে, আর লং টাইমটা হওয়া আমাদের জন্য বেনিফিশিয়ালও। কেন আমি বলি? কারণ যে কোনো কোম্পানি আপনাকে এসইওর জন্য হায়ার করুক না কেন, সে আপনাকে $150 থেকে $200 মান্থলি দিতেই হবে। তো আপনার যদি 4 মাস লাগে, আপনি কিন্তু $800 মতো পাচ্ছেন, যেটা কিন্তু বিগিনারদের জন্য একটা সুখবর যে হ্যাঁ, এই এসইওটা টাইম নেয়। ওকে, গ্রেট। আচ্ছা, এখন তাহলে আমরা এই জিনিসটা আস্তে আস্তে শিখা শুরু করি। তো প্রথমত হচ্ছে আপনার এসইও তো আসলে এটা বোঝাচ্ছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করা। এখন এসইও এর ক্ষেত্রে আসলে টাইপগুলা কি কি বা এটার আসলে ধাপগুলা কি কি, কতগুলা জিনিসকে মিলিয়ে আসলে এসইওটা হচ্ছে? আচ্ছা, এইখানে কিছু কথা বলতেই হয়, মাস্ট বি। নরমালি অনেকেই এসইও বলতে বুঝে অন পেজ এসইও আর অফ পেজ এসইও, এই দুইটাকে। আসলে বিষয়টা এরকম না। এসইও অনেক ধরনের, লাইক অন পেজ এসইও আছে, টেকনিক্যাল এসইও আছে, অফ পেজ এসইও আছে, আপনি লোকাল এসইও কথাও বলতে পারেন। তো এগুলা তো নরমালি আমরা টাইপ বলতে পারি, বাট আমরা যদি একটু এলাবোরেট করি যে এসইওটা আসলে কোন জায়গা থেকে শুরু হয় আর শেষ হয় কোন জায়গায়, আমরা যদি এইভাবে যদি টাইপটাকে যদি আমরা যদি ভাগ করে নিই, তাহলে আমার ধাপটা প্রথমেই শুরু হবে কিওয়ার্ড রিসার্চ দিয়ে। যেই মাত্র আমরা কিওয়ার্ড রিসার্চ করলাম, কিওয়ার্ডটা ফাইনাল করলাম, তারপরে আমরা চলে যাব কন্টেন্ট অডিটের ফেজে। কন্টেন্ট অডিটে আমরা দেখি এই কন্টেন্টটা র‍্যাঙ্ক করার যোগ্য কি যোগ্য না, বা এটা কতটুকু এসইও অপটিমাইজড, কন্টেন্টটার লেন্থ কত বড়, এখানে আবার লেন্থ চলে আসে। টাইটেলটা কিরকম, টাইটেলটা অপটিমাইজ কিনা, কন্টেন্টটা অপটিমাইজ কিনা, আমি এখানে কয়টা হেডিং নিছি, ওই সব জিনিসগুলো, এরকম প্রত্যেকটা জিনিস দেখতে হয়। এরকম প্রত্যেকটা জিনিস যখন আমরা অ্যানালাইজ করে ফেলি, কন্টেন্টটা আমরা অডিট করে ফেলি, তারপরে আমরা আবার নেক্সট ফেজে যাই, যেটা হচ্ছে কন্টেন্ট অডিট করার পর ওইটা পাবলিশ করা। পাবলিশ করার সাথে সাথে আমাদের যেই জিনিসটা দেখতে হয়, সেটা হচ্ছে আমাদের অন পেজ এসইওটা কমপ্লিট করা। অন পেজ এসইওতে আবার আমরা বিভিন্ন জিনিস দেখি, ওই যে সিমিলারলি বললাম, টাইটেলটা অপটিমাইজ কিনা, কন্টেন্টটা অপটিমাইজ কিনা, পাশাপাশি কিওয়ার্ড ডেনসিটি কি পরিমাণে আছে, এটা কি 2%-এর বেশি চলে যাচ্ছে কিনা, আমি ইন্টারনাল লিঙ্কিং করছি কিনা, বা আমি আমার সাইটের আদার পেজগুলারে লিঙ্ক দিছি কিনা, বা আমি এক্সটার্নাল লিঙ্কিং করছি কিনা, বা আমি আদার ওয়েবসাইটগুলোকে রেফার করছি কিনা, যেটা গুগল প্রিফার করে যে আমি হাই অথরিটি সাইটগুলোকে আমার কন্টেন্টের থ্রুতে কিছু লিঙ্ক দিয়ে থাকি। এরকম অনেকগুলা কাজের সমন্বয়ে এই যে ওই অন পেজ এসইওটা, তার মানে এটাও একটা অংশ, যেটা একটা মূল অংশ। তারপরে আবার চলে যায় টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইওতে আমরা যেটা করার ট্রাই করি, সেটা হচ্ছে যে আমি সবসময় ট্রাই করব যে আমার ওয়েবসাইটের যত ধরনের টেকনিক্যাল ইস্যু আছে বা টেকনিক্যাল প্রবলেম আছে, প্রতিটা সলভ করা। লাইক ওইখানে robot.txt আছে, সাইট ম্যাপ আছে, গুগল অ্যানালিটিক্স সেটআপ আছে, গুগল সার্চ কনসোল সেটআপ আছে, স্কিমা মার্কআপ আছে, ব্রেড ক্রাম্পস আছে, এরকম আদার অনেকগুলা সমস্যা, বা 404 এরর গুলা সলভ করা, 504 এরর গুলা সলভ করা,
এই টাইপের কাজগুলা শেষ করার পরে আমরা আবার চলে আসব লিঙ্ক বিল্ডিং এ বা অফ পেজ এসইওতে। অফ পেজ এসইওটা আবার অনেক বড় একটা সেক্টর, বাট এখানে আমরা যেটার দিকে মূল্যই ফোকাস করি ওইটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং। লিঙ্ক বিল্ডিংটাও কিন্তু আবার অনেক বড়। এখানে গেস্ট পোস্ট আছে, এখানে লিঙ্ক ইনসার্ট ব্যাকলিঙ্ক আছে, এখানে প্রোফাইল ব্যাকলিঙ্কস আছে, এরকম ওয়েব 2.0 আছে, আরো আদার অনেক কিছু আছে। তো এই সবগুলা মিলাই কিন্তু আসলে এসইওটা হয়। মানুষ যে মুখে মুখে যে বলে দেয় যে অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, লিঙ্ক বিল্ডিং, বিষয়টা এরকম না। বিষয়টা কিন্তু দেখতে গেলে আরো অনেক বিস্তারিত, যেখানে একদম কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু হয় আর একদম অফ পেজ এসইও শেষ করে ইউজার এক্সপিরিয়েন্স কিরকম ওইটা পর্যন্ত সীমাবদ্ধ। তো আমি যদি বলি যে এসইও টাইপস নিয়ে, হ্যাঁ ঠিক আছে, এসইও 3 ধরনের, অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, লিঙ্ক বিল্ডিং, বাট আসলে কাহিনীটা হচ্ছে অনেক বড়। মানে যেরকমটা দেখতে আসলে কাহিনীটা ওরকম না, কাহিনীটা এর থেকে অনেক বিশদ। যতক্ষণ পর্যন্ত কেউ ডুব দেয় নাই এই সাগরে, ততক্ষণ পর্যন্ত সে গেসও করতে পারবে না যে আসলে কাহিনীটা কি হইলো। এটা কি হচ্ছে, অনেক বিশাল এক মানে সমুদ্রে মানুষ হারিয়ে যায়। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা না হয় হচ্ছে যে টার্মগুলো আপনি বলেন সেগুলোকে আমরা আস্তে আস্তে জানা শুরু করি। তো শুরুতে আপনি একটা কথা বলেন যে কিওয়ার্ড রিসার্চ। বাই ডিফল্ট আমরা মনে করি যে কিওয়ার্ড রিসার্চ মানে হচ্ছে যে জাস্ট আমি একটা টুলে যাবো, একটা কিওয়ার্ড নেবো, দেন সেগুলোকে আমি 10 জায়গাতে বসাই দিলে কিওয়ার্ড রিসার্চ হয়ে যায়। বাট এক্স্যাক্টলি কিওয়ার্ড রিসার্চ জিনিসটা কি বা এটার আসলে দরকারটা কি? আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ, প্রথমে আগে তো কিওয়ার্ড সম্পর্কে জানি। কিওয়ার্ড হচ্ছে গুগলে আমরা যা লিখেই সার্চ করি বা যে কোনো সার্চ ইঞ্জিনে হোক, সেখানে আমরা যা লিখেই সার্চ করব সেটাই হচ্ছে একটা কিওয়ার্ড। লাইক একটা মজার বিষয় কি, এইচপি ল্যাপটপ আর এইচপি ল্যাপটপস, যেখানে একটা এস যুক্ত হয়েছে, এই দুইটা কিন্তু গুগল ভিন্ন ভিন্ন কিওয়ার্ড হিসাবে কাউন্ট করে থাকে। তার মানে একটা সংক্ষেপে একটা উদাহরণ পাইলাম কি, বা একটা সংজ্ঞা পাইলাম কি, গুগলে যা লিখি সার্চ করা হয় তাই কি কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা আবার দুই প্রকার, একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড আর একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ড বলতে আমরা যেটাকে বুঝি 1 থেকে 2 ওয়ার্ডের যেসব কিওয়ার্ডগুলা থাকে ওইগুলোর আমরা শর্ট টেল বলবো। অনেকের মতে আবার 1 থেকে 3 ওয়ার্ডের যেগুলা, ওইগুলাই শর্ট টেল কিওয়ার্ড। একদম পারফেক্ট ভাবে বলতে হলে 3 ওয়ার্ডের বেশি যেসব কিওয়ার্ডগুলা থাকে ওইগুলাকে আবার বলা হয় লং টেল কিওয়ার্ড। এখন এখানে কথা বলতে গেলে অনেক কথা কিন্তু চলে আসে যে শর্ট টেল কিওয়ার্ডের বৈশিষ্ট্য কি। শর্ট টেল কিওয়ার্ডের একটা বৈশিষ্ট্য হচ্ছে এর কম্পিটিশন খুবই বেশি। অন্যদিকে এর কিন্তু মান্থলি সার্চ ভলিউমটাও বেশি। আবার আমি যদি লং টেল কিওয়ার্ড নিয়ে যদি বলি, লং টেল কিওয়ার্ডের কম্পিটিশন তুলনামূলক কম, বাট এর সার্চ ভলিউমটাও কিন্তু আবার কম। এইখানে আবার আরেকটাও প্রশ্ন চলে আসে, আমরা যদি বলি যে কোন জিনিসটা আমার জন্য ভালো, প্রথম কথা কম্পিটিশনটা আমার জন্য কখনোই ভালো না। তো এই দিক থেকে শর্ট টেল কিন্তু একটা মাইর খাইলো যে এখানে কম্পিটিশনটা হাই, এইদিকে কিন্তু আমরা কিন্তু লং টেলের কাছে একটা বেনিফিট পাচ্ছি, যেটা শর্ট টেলের মধ্যে কিন্তু আবার পাওয়া যাচ্ছে না। সিমিলারলি আরেকটা জায়গায় সমস্যা আছে, সেটা হচ্ছে সার্চ ভলিউমটা কিন্তু আমার জন্য ভালো। আবার এইদিকে আমরা দেখছি যে শর্ট টেলের মধ্যে সার্চ ভলিউম খুব বেশি, লং টেলের মধ্যে কিন্তু সার্চ ভলিউমটা খুবই কম শর্ট টেলের তুলনায়। তো এই দিক থেকে কিন্তু আবার শর্ট টেলটা আগে আছে। বাট প্রশ্ন হচ্ছে, লাইক আমি এমন একটা কিওয়ার্ড পিক করলাম যে কিওয়ার্ডে হ্যাঁ মাশাল্লাহ অনেক সার্চ ভলিউম আছে, বাট কম্পিটিশনটাও হাই। আমি কোনো কারণে ওই কিওয়ার্ডে র্যাঙ্ক করে ফেললাম, র্যাঙ্ক মানে ওই কিওয়ার্ডে কন্টেন্টটা লিখলাম, লেখার পরে দেখা গেল আমার পজিশন হচ্ছে সাপোজ 100 নাম্বার পেজের 2 নাম্বার রেজাল্ট। কেউ কিন্তু সার্চ করে 100 নাম্বার পেজ পর্যন্ত যাবে না। ওইটার সার্চ ভলিউম যতই থাকুক না কেন, মানুষ কিন্তু ওই 100 নাম্বার পেজে কখনোই যাবে না। তার মানে দেখা গেল যে আমি কিন্তু দিন শেষে একটাও সার্চ ভলিউম পাইলাম না। বাট লং টেইলে আমি যদি দ্বিতীয় পেজে থাকি অথবা যদি প্রথম পেজে যদি চলে আসি সহজেই, তাহলে কিন্তু আমি কিন্তু কম সার্চ ভলিউম হলো তার মধ্যে থেকে কিন্তু কিছু কিন্তু পাচ্ছি, যেটি কিন্তু আমাদের এসইওর মূল উদ্দেশ্য, যে আমাদের সার্চ ভলিউম যদি যদি কিছু যদি পাওয়া যায়, আমার অর্গানিক ট্রাফিক আস্তে আস্তে বৃদ্ধি হলো, যেটি এসইওর মূল উদ্দেশ্যটা। তো এই ক্ষেত্রে যদি বলি যে কিওয়ার্ড রিসার্চটা আসলে একটা ফাউন্ডেশন। কারণ দেখেন, আমরা যদি এই শর্ট টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড সম্পর্কে যদি না বুঝি, তার বৈশিষ্ট্য সম্পর্কে যদি আমরা না বুঝি,
তাহলে কিন্তু আমরা কখনো ওয়েবসাইটটাকে র্যাঙ্কে নিয়েই আসতে পারবো না, বা ওয়েবসাইটটা তো আর র্যাঙ্ক হয় না, ওয়েব পেজগুলা র্যাঙ্ক হয়। আর ওয়েব পেজগুলা র্যাঙ্ক হয় তার কন্টেন্টের উপর ডিপেন্ড করে, তার কন্টেন্টটা কতটুকু অপটিমাইজড ওইটার উপর ডিপেন্ড করে র্যাঙ্ক হয়। এই কারণেই আমরা বলে থাকি যে কিওয়ার্ডটা হচ্ছে অ্যাকচুয়াল ফাউন্ডেশন। কারণ আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব, বা আমি যদি যে রিসার্চ বলি, রিসার্চ বলতে আমরা সবাই বুঝি যে ওই যে এতক্ষণ যে শর্ট টেল কিওয়ার্ড বললাম, লং টেল কিওয়ার্ড বললাম, এগুলোতে কোনটা চুজ করব। এখানে আবার আমরা আদার কিছু ফ্যাক্টর দেখি, লাইক কিওয়ার্ড ডিফিকাল্টি, কোন কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করা কতটুকু সহজ। আবার মান্থলি সার্চ ভলিউমটাও দেখতে হয়, যেটার কথা একটু আগেই বললাম। তো এই বিষয়গুলা কিন্তু আমাদের দেখতে হয় যে আসলে কোন টাইপের কিওয়ার্ডগুলা চুজ করলে আমরা ইজিলি র্যাঙ্কে চলে আসতে পারবো 4 মাসের মাথায়। বা একটু স্পেসিফিক করে বললে যে কোন কিওয়ার্ডগুলো আমরা চুজ করলে আমরা 4 মাসের মাথায় একদম সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের প্রথম পেজে চলে আসতে পারবো। ওই জিনিসটা পুরোপুরিভাবেই ডিপেন্ড করে হচ্ছে আপনার কিওয়ার্ড রিসার্চের উপর। তো এই যে এতক্ষণ যা বললাম, এটাই হচ্ছে বেসিক্যালি কিওয়ার্ড রিসার্চের উপর একদম ওভারঅল কথাবার্তা, যে যেখানে আমরা দেখার ট্রাই করি যে কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করা সম্ভব আর কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করা সম্ভব না। আর এটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমরা যদি এইটাই যদি ঠিকঠাকভাবে না করি তাইলে বাদ বাকি সব প্রসেসগুলাই ব্যর্থ। গ্রেট, গ্রেট। আচ্ছা, এক্ষেত্রে একটা প্রশ্ন সেকেন্ডে চলে আসে, সেটা হচ্ছে যে আচ্ছা আমি কিওয়ার্ড রিসার্চ করলাম, আমি কিওয়ার্ড পিক করলাম, দ্যাটস গ্রেট। এখন আমার তো ব্লগের মধ্যে হোক বা কনটেন্টে হোক আমাকে হচ্ছে এখন কিওয়ার্ডগুলো বসাতে হবে। সো ইন দ্যাট কেস হোয়াট ইজ দ্য আইডিয়াল ওয়ার্ড কাউন্ট ফর দিস কিওয়ার্ড ইন এ ব্লগ পোস্ট? একটা ওয়ার্ড কাউন্ট কত হওয়া উচিত? আচ্ছা, এখানে যেটার কথা বলা হয়েছে বেসিক্যালি ওটা আপনি প্রশ্ন করছেন কিওয়ার্ড ডেনসিটি নিয়ে, যে আমি যে একটা কিওয়ার্ড যে নিলাম, নেওয়ার পরে এটা কতবার আমার কন্টেন্টের মধ্যে বসাবো। লাইক এখানে যদি আমি বলি, যদি 1000 ওয়ার্ডের যদি কন্টেন্ট হয়, আমরা আগে কিওয়ার্ড ডেনসিটিটা বের করা শিখি। যে লাইক আমার কিওয়ার্ড হচ্ছে, ধরেন এইচপি ল্যাপটপটা হচ্ছে আমার কিওয়ার্ড, আর আমার কন্টেন্টটাও এইচপি ল্যাপটপের উপর লেখা, যেখানে আমার প্রাইমারি ফোকাস কিওয়ার্ড হচ্ছে এইচপি ল্যাপটপ। ধরেন এইচপি ল্যাপটপ প্রাইস ইন বিডি, এটা হচ্ছে আমার প্রাইমারি ফোকাস কিওয়ার্ড যেটা, আর আমার কন্টেন্ট লেন্থ হচ্ছে 1000। তাইলে আমি এই যে এইচপি ল্যাপটপ প্রাইজিং বিডি এই কথাটা কয়বার বলছি আমার ওভারঅল কন্টেন্ট জুড়ে, ওইটাকে আমি আমার টোটাল ওয়ার্ড কাউন্ট দিয়ে ভাগ করব। লাইক আমি যদি কথা যদি 20 বার বলে থাকি এইচপি ল্যাপটপ প্রাইজিং বিডি, ওইটাকে আমি ভাগ দিব 1000 দিয়ে, তাইলে আমার সমান আবার ওইটাকে আবার মাল্টি ইনটু করতে হবে 100 দিয়ে, তাইলে আমরা যে রেজাল্টটা পাবো 2%, এটাই হচ্ছে আমার কিওয়ার্ড ডেনসিটি। এখন কিওয়ার্ড ডেনসিটিটা 2%-এর উপরে যাওয়া মোটেই উচিত না। আইডিয়াল যদি বলি 0.5% থেকে শুরু করে 2%-এর ভিতর থাকতে হবে। ওকে, ঠিক আছে। তার মানে একটা কন্টেন্ট লেখার সময় আমাদের উদ্দেশ্য থাকবে এই রেঞ্জের ভিতরে আমার কিওয়ার্ডগুলোকে প্লেস করতে। প্লেস করা। আচ্ছা, তো আমরা হচ্ছে মোটামুটি কিওয়ার্ড রিসার্চ নিয়ে বুঝলাম এবং কিওয়ার্ড রিসার্চের ইম্পর্টেন্সটাও বুঝলাম, অ্যান্ড এরপরেই কিন্তু অন পেজ এসইওর কথাটা চলে আসে। ইভেন আপনার কথা মতো যেটা বুঝলাম যে কিওয়ার্ড রিসার্চ ইজ অলসো এ পার্ট অফ অন পেজ এসইও। তো এখন অনেকে আবার প্রশ্ন করে যে অন পেজ এসইওর স্কোর মানে এটা কত তুলতে হবে, বা অন পেজ এসইওতে মানে এটা স্কোর তোলার বিষয়টা নিয়ে অনেকে কনফিউজ যে কতটুকু তুললে আমার মনে হচ্ছে যে দিস ইজ এ সুটেবল রেট। সো এই স্কোর তোলার ব্যাপারে আপনি কি বলবেন তাদেরকে? আচ্ছা, এটার উত্তর যদি আমি দেই, তাহলে একদম ইজিলি বলতে পারি যে আমরা যখনই এসইও করি, স্পেশালি ওয়ার্ডপ্রেসের যেহেতু কোর্সটা ওয়ার্ডপ্রেস এসইও নিয়ে কোর্সটা, তো আমরা 3 ধরনের প্লাগইন ইউজ করতে পারি। একটা হচ্ছে র‍্যাঙ্ক ম্যাথ, একটা হচ্ছে ইয়োস্ট, অথবা একটা অল ইন এসইও, অল ইন ওয়ান এসইও এরকম নামে একটা প্লাগইন আছে। এর মধ্যে এই কোর্সের মধ্যে আমরা যেটা দেখানোর ট্রাই করছি সেটা হচ্ছে র‍্যাঙ্ক ম্যাথ। তো আমি যদি বলি যে স্কোর কত তুলতে হবে, সেক্ষেত্রে আমি একদম স্পেসিফিক করে বলবো যে মাস্ট বি আপনার 81 তুলতেই হবে, যেটাকে বলা হয় গ্রিন সিগনালে নেওয়া। গ্রিন সিগনালে চলে যাওয়া মানে হচ্ছে অপটিমাইজড। হ্যাঁ, এটাও মনে রাখতে হবে স্কোরটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কেননা স্কোরটাই কিন্তু ডিফাইন করে যে আপনার কন্টেন্টটা কতটুকু অপটিমাইজড। আপনার স্কোর যদি খুবই খারাপ হয়, 50, 60 বা তারও কম, তাহলে এর মানে কিন্তু হচ্ছে যে আপনার কন্টেন্টটা বা আপনার অন পেজটা কিন্তু অপটিমাইজড না। সেক্ষেত্রে একটা হায়ার পসিবিলিটি থাকে যে আমার এই কন্টেন্টটা ভালো র্যাঙ্ক করবে।
না। তো এসইওর স্কোরটা খুবই গুরুত্বপূর্ণ, বাট স্কোর তুলতে গিয়ে যেন এরকম না হয় যে আমরা একটা কথা জানি যে কন্টেন্ট লেন্থ যত বেশি হবে আমার এসি স্কোর বাড়ানোর পসিবিলিটি কিন্তু ততটা বেশি। এখন আমার যদি এরকম হয় যে ক্লায়েন্ট আমাকে দিল 700 ওয়ার্ডের একটা কন্টেন্ট, তাহলে আমি চিন্তা করলাম আমি এসি স্কোর বাড়াই, বাড়ানোর চিন্তা করে ওই 700 ওয়ার্ডের কন্টেন্টকে আমি ডাবল করে 1400 ওয়ার্ড বানায় দিলাম, বা ওইটারে ট্রিপল করে 2100 ওয়ার্ড বানায় দিলাম, তাইলে কিন্তু একদম শেষ। এটা কখনোই করা যাবে না। ক্লায়েন্ট যত ওয়ার্ডের কন্টেন্ট দেয় আমরা ওইটাতেই অপটিমাইজ করার ট্রাই করবো। আমাদের মূল লক্ষ্য থাকবে আমরা যেন অ্যাটলিস্ট 81-তে চলে যাই। আর ক্লায়েন্ট যদি আমাদেরকে যদি 2000 ওয়ার্ড 2500 ওয়ার্ডের যদি কোনো কন্টেন্ট দেয়, সেই ক্ষেত্রে আমি বলবো এসি স্কোর যত বেশি তোলা যায় তত পারফেক্ট, কারণ এসি স্কোরটাই দিন শেষে ডিফাইন করে দিচ্ছে যে কন্টেন্টটা কতটুকু অপটিমাইজ বা কতটুকু র্যাঙ্ক পাওয়ার উপযোগী। গ্রেট, গ্রেট। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা অন পেজ এসইও থেকে আমরা ডিরেক্টলি চলে আসি মানে সবচেয়ে কনফিউজিং একটা টার্ম, সেটা হচ্ছে অফ পেজ এসইও, এবং অনেকে এটাকে আসলে মনে করে যে ওয়েবসাইটের বাইরে গিয়ে কোনো এসইও করা, সেটাকে মনে হয় অফ পেজ এসইও বলে। বাট এই অফ পেজ এসইওটা কি, এবং এটার সাথে আবার এট দ্য সেম টাইম ব্যাকলিংকের সম্পর্কটা কি? আচ্ছা, প্রথমে আমি যদি অফ পেজ এসইওর কথা বলি, তাহলে একদম স্পেসিফিক করে বলতে হবে আমাদের ওয়েবসাইটের বাহিরে আমরা যেসব কাজগুলা করি যা আমাদের ওয়েবসাইটের র্যাঙ্কিংকে ইমপ্রুভ করে, তাকে আমরা বলবো অফ পেজ এসইও। এখন এই ওয়েবসাইট এসইওর বেলায় আমরা যেই অফ পেজ এসইওর মধ্যে যে স্ট্র্যাটেজিটা খুব বেশি ফোকাস করে থাকি সেটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং। এখন এই লিঙ্ক বিল্ডিংটাও কিন্তু আবার কয়েক ভাগে বিভক্ত করা যায়। লাইক আমরা এখানে কথাবার্তা বলতে পারি গেস্ট পোস্টিং নিয়ে, আমরা এখানে কথাবার্তা বলতে পারি লিঙ্ক ইনসার্ট ব্যাকলিং নিয়ে, আমরা এখানে কথাবার্তা বলতে পারি ওয়েব 2.0 নিয়ে, আমরা এখানে কথাবার্তা বলতে পারি প্রোফাইল ব্যাকলিং নিয়ে। সেমভাবে আরও কিছু ধরনের ব্যাকলিং আছে যেগুলোর এখন অনেকটা গুগল স্প্যাম হিসাবে কাউন্ট করে, তো ওইগুলা তেমন একটা গুরুত্বপূর্ণ না। বাট এই যে অফ পেজ এসইওটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কেন গুরুত্বপূর্ণ? কেননা এই অফ পেজ এসইওর উপরে কিন্তু ডিপেন্ড করে আপনার ওয়েবসাইটের অথরিটিটা। গুগলের কাছে আপনার ওয়েবসাইটটা কিভাবে ট্রাস্টেড হবে, এই জিনিসটা কিন্তু একটা প্রশ্ন। আমি যদি এখন যদি বলি ব্যাকলিং কি, তাহলে কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে। ব্যাকলিং বলতে বোঝাচ্ছে আদার কোনো একটা ওয়েবসাইট আমার ওয়েবসাইটকে একটা লিঙ্ক প্রোভাইড করতেছে, মানে একটা টেক্সটের মধ্যে সে আমার ওয়েবসাইটটাকে রেফার করে দিচ্ছে, অনেকটা হাইপার লিঙ্কের মতো, যেটা আমরা এসইওর ভাষায় অ্যাঙ্কর টেক্সট বলি। যে ধরেন maximi.com wpseomentor.com কে একটা লিঙ্ক দিল যে হ্যাঁ এটা একটা ভালো ওয়েবসাইট। এখন এই যে maximi.com যে wpseomentor.com কে যে একটা লিঙ্ক দিল, এটাই কিন্তু একটা ব্যাকলিঙ্ক হিসাবে কাউন্ট হবে। এখন অনেকেই মনে করে যে যত বেশি ব্যাকলিঙ্ক তত মনে হয় ভালো, বাট বিষয়টা কিন্তু এরকম না। মানে অবশ্যই ব্যাকলিংটাও কাউন্ট হবে, বাট গুগল যেটা বেশি প্রিফার করে ওটা হচ্ছে রেফারাল ডোমেইন। লাইক maximi.com কিন্তু wpseomentor.com কে কিন্তু 100টা ব্যাকলিঙ্কও দিতে পারে। তাদের বিভিন্ন 10টা কন্টেন্টে যদি 10টা করে যদি আমাকে যদি লিঙ্ক দেয় তাইলে কিন্তু 100টা হয়ে যাচ্ছে। কিন্তু গুগল কয়টা কাউন্ট করছে? গুগল কিন্তু মাত্র একটাই কাউন্ট করতেছে। কেন? কারণ রেফারাল ডোমেইন কয়টা? maximi.com কিন্তু একটা ডোমেইন। তো একটা ডোমেইন থেকে যেহেতু এতটা রেফার আসছে, তার মানে কিন্তু বেসিক্যালি যেই কাহিনীটা হচ্ছে যে গুগল কাউন্ট করতেছে যে একটা ডোমেইনই তারা রেফার করছে। এরকম ভাবে যখন 100টা ওয়েবসাইট যারা আমার নিশের আমার মতোই কথাবার্তা বলে, ওরা যখন আস্তে আস্তে যখন আমাকে রেফার করা শুরু করবে যে এই ওয়েবসাইটে যাও, এই ওয়েবসাইটে একটা ভালো কন্টেন্ট আছে, এই ওয়েবসাইটে যাও, এই ওয়েবসাইটে একটা ভালো কন্টেন্ট আছে, এরকম ভাবে যখন আমাকে রেফার করা শুরু করবে, আস্তে আস্তে গুগলও ট্রাস্ট করতে থাকবে ওকে এই ওয়েবসাইটে আসলেই মেবি কোনো রিলেভেন্ট জিনিসপত্র আছে, কোনো ইউজফুল জিনিসপত্র আছে, যে কারণে আদার ওয়েবসাইটগুলা তাকে রেফার করতেছে। তখন আস্তে আস্তে গুগলের কাছে আমার ওয়েবসাইটের ট্রাস্টটা বাড়তে থাকে, আর ট্রাস্টটা বাড়ার কারণে আস্তে আস্তে আমারও কিন্তু র্যাঙ্ক পাওয়ার পসিবিলিটি আগের থেকে অনেক বেশি ইনক্রিজ হয়ে যায়। তো আমি যদি বলি যে এই অফ পেজ এসইওর মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমরা যদি আমাদের ওয়েবসাইটের যদি ট্রাস্টটা বাড়াইতে চাই তাইলে অবশ্যই কিন্তু আমাদের এই লিঙ্ক বিল্ডিংটা করতে হবে। আচ্ছা, এক্ষেত্রে নরমালি
গেস্ট পোস্টিং এর একটা ব্যাপার আপনি বললেন, বাট লিঙ্ক বিল্ডিং এর ক্ষেত্রে আসলে আপনারা আসলে কি করে থাকেন? আপনারা কি তাদেরকে মেল করেন যে আমাকে রেফারেন্স দেন, নাকি এটা তারা আপনারা ওয়েট করেন যে আমাকে একটা রেফারেল কেউ দিয়ে দেখ অর্গানিকলি? আচ্ছা, লিঙ্ক বিল্ডিং এর ক্ষেত্রে আমরা যে জিনিসটা করি সেটাকে আমরা যদি একটু বলি তাহলে বলতে হবে লিঙ্ক প্রসপেক্টিং। প্রথমে আগে একটা ওয়েবসাইটের কাছ থেকে ব্যাকলিঙ্ক নেওয়ার আগে আমরা জাজ করি ওয়েবসাইটটা কেমন। প্রথম যেটা মাস্ট সেটা হচ্ছে ওই ওয়েবসাইটটার অবশ্যই আমার নিশের হতে হবে, বা আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য যদি করি ক্লায়েন্টের ওয়েবসাইট যে নিশে পড়ে সেই নিশেই কিন্তু ওই ওয়েবসাইটটারও হতে হবে। এটা হচ্ছে একটা কথা। পাশাপাশি আমার দেখতে হবে ওই ওয়েবসাইটটার কোয়ালিটি কিরকম। ওই ওয়েবসাইটটার কোয়ালিটিও যদি বেটার হয় তাহলে কিন্তু ওই ওয়েবসাইটটা থেকে লিঙ্ক নিলে কিন্তু আমারও ভালো একটা লাভ হবে। লাইক ওইটার ইউজার এক্সপিরিয়েন্সও আমাদের কিন্তু দেখতে হয় যে ওয়েবসাইটটা থেকে আমি ব্যাকলিঙ্ক নিচ্ছি ওই ওয়েবসাইটটা আমার নিশের পাশাপাশি ওই ওয়েবসাইটটা কি একটা কোয়ালিটিফুল ওয়েবসাইট কিনা। ওইটার ক্ষেত্রে আমরা কিন্তু আবার কয়েকটা জিনিস জাজ করে থাকি। লাইক প্রথম যেই জিনিসটা আমরা জাজ করি সেটা হচ্ছে তার দিয়ে দেখা, যে গুগলের কাছে ওই ওয়েবসাইটটা কতটুকু ট্রাস্টেড, এটা দেখার ট্রাই করি। পাশাপাশি আমরা কিন্তু ট্রাই করি যে ওইটার স্প্যাম স্কোর দেখা। স্প্যাম স্কোরটা যত কম হবে তত ভালো। স্প্যাম কথাটা শুনি কিন্তু আমরা বুঝতে পারতেছি যে স্প্যাম স্কোর যদি বেশি হয় তার মানে ওইটা একটা খারাপ ওয়েবসাইট। তো আমরা ট্রাই করি যে 1% মতো যেসব ওয়েবসাইটের স্প্যাম স্কোর আছে ওদের কাছ থেকে ব্যাকলিঙ্ক নিয়ে আসার, বা ওদের কাছ থেকে রেফারটা নিয়ে আসা। 10-এর উপরে গেলে যেন আমরা না নেই। কোনো ওয়েবসাইটের স্প্যাম স্কোর যদি 10%-এর উপরে থাকে ওইগুলো থেকে আমরা কখনোই ব্যাকলিঙ্ক নেওয়ার ট্রাই করি না। এটা হচ্ছে একটা ইয়ে। পাশাপাশি আমরা তাদের ডিএটা দেখি, ডিএ যত বেশি হবে তত ভালো, এটা দেখার ট্রাই করি। অনেক সময় আমরা আরেকটা জিনিস দেখার ট্রাই করি ওয়েবসাইটটার এইজ কতটুকু। যত বেশি এইজ, একটা ডোমেইনের এইজ যত বেশি তত ভালো। কারণ আপনি নর্মালি চিন্তা করে দেখবেন অনেকেই ওয়েবসাইট খুলে 1 বছর পরে আর রিনিউ করে না, শেষ হয়ে যায়। তো গুগল এই জিনিসটা বুঝে। গুগল যখন দেখে যে এমন কোন একটা ওয়েবসাইট তাকে রেফার করছে যে অনেক বছর ধরেই এই ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে, ওইটাও কিন্তু একটা ইম্প্যাক্ট ফালায়। আর এরকম ওয়েবসাইটটা থেকে কিন্তু ব্যাকলিং নিয়ে আসলে কিন্তু আমাদের র্যাঙ্কিং এর পসিবিলিটি খুবই হাই হয়ে যায়। এখন নেওয়ার প্রসেসটা তাহলে কি হয়? আচ্ছা, তো নেওয়ার প্রসেসটার কথা আমি যদি বলি সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় প্রথমে আমরা যখন এই লিঙ্ক প্রসপেক্টিংটা শেষ হয়ে যায়, স্পেশালি যদি গেস্ট পোস্টের কথা যদি বলি সেই ক্ষেত্রে আমরা যাই আগে ওই ব্যক্তির কাছে যা- আহ, বা যাওয়ার আগেই কিন্তু আমরা একটা জিনিস দেখি যে ওই ব্যক্তিটা গেস্ট পোস্ট একসেপ্ট করে কিনা। ওইটা একদম সহজ। কিওয়ার্ড দিয়ে আমরা যদি রাইট ফর আস লিখে যদি আমরা যদি ইয়ে করি তাহলে সহজেই কিন্তু পাওয়া যায়। যেমন আমার ওয়েবসাইটটা যদি হেলথের হয় তো হেলথ দিলাম, একটা কোলন দিলাম, তারপর রাইট ফর আস লিখে যদি আমরা যদি একটু যদি সার্চ করি তাহলে কিন্তু ওই সব ওয়েবসাইটগুলা চলে আসে যারা গেস্ট পোস্টিংগুলা অ্যাপ্রুভ করছে। তারপর আমরা কি করার ট্রাই করি, ওদের সাইটটা জাজ করি, ওই যে এতক্ষণ যা বললাম জাজ করি। জাজ করার পরে তাদের মেইলটা কালেক্ট করি। মেইলটা কালেক্ট করে ওদেরকে মেইল করার ট্রাই করি বা সামহাও ওদের সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করি। মেইলটা নর্মালি গেস্ট পোস্টের নিচে দেওয়াই থাকে, ওদের কিছু রিকোয়ারমেন্ট দেওয়া থাকে আর ওই মেইলটাও দেওয়া থাকে। তো ওই মেইলে মেইল করে ওয়েবমাস্টারের কাছে আমরা রিচ করার ট্রাই করি। সেখানে আমরা আবার তাকে বোঝানোর ট্রাই করি যে তোমার মতো আমারও একটা ওয়েবসাইট আছে, তুমি যদি চাও আমি তোমার জন্য একটা 1000 ওয়ার্ডের একটা এসি অপটিমাইজড কন্টেন্ট রাইট করে দিব। তুমি যেই টপিকের উপর লেখাইতে চাও তুমি আমারে সাজেস্ট করতে পারো, আমি ওই টপিকের উপরেই তোমাকে কিন্তু লিখে দিব। তারপর সে যদি বলে যে হ্যাঁ তুমি আমাকে দাও, তারপরে আমরা আস্তে আস্তে কাজটা করা শুরু করি। স্পেসিফিক্যালি আমি যদি বলি সেখানে আমরা যেটা করার ট্রাই করি, ওকে কনভিন্স করার ট্রাই করি সামহাউ সে যেন আমাকে একটা লিঙ্ক দিয়ে দেয়। অনেক সময় এই জিনিসটা নিতে টাকা লাগে। সে অফার করে যে হ্যাঁ ঠিক আছে তুমি আমাকে আর্টিকেল দিবা ঠিকঠাক, বাট আমার এই ওয়েবসাইটটা বানাইতে টাকা লাগছে, ওয়েবসাইটে এসইও করতে টাকা লাগে, আমার কন্টেন্ট রাইটার হায়ার করা লাগছে। তুমি আমার যদিও ফ্রিতে কন্টেন্ট দিতেছো তারপরে আমার কিন্তু এই ওয়েবসাইটের পিছনে অনেক ইনভেস্ট আছে। তো তোমার যেটা করতে হবে অবশ্যই কিন্তু আমাকে একটা ইয়ে দিতে হবে, যেটা মানে একটা অ্যামাউন্ট দিতে হবে, সার্টেন অ্যামাউন্ট। সেখানে আবার আমরা দর কষাকষি করি, একটা পর্যায়ে আমাদের ফাইনাল হয়ে যায় একটা অ্যামাউন্ট। যখন অ্যামাউন্টটা ফাইনাল হয়ে যায় তারপর আমরা ওদেরকে কন্টেন্টটা দিই।
পাশাপাশি ওই অ্যামাউন্টটা দিই, সার্টেন অ্যামাউন্টটা দিই, আর ট্রাই করি ওদের কাছ থেকে একটা লিঙ্ক নিয়ে আসা, যেটা হয় আমাদের গেস্ট পোস্টের যে কোনো অথর সাইট থেকে একটা লিঙ্ক নিয়ে আসা আমাদের ওয়েবসাইটের জন্য, অথবা আমি যে কোনো একটা টেক্সটের কথা বলে দিই যে এই টেক্সটটাকে তুমি অ্যাঙ্কর টেক্সট বানাবা, যেখানে তুমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা পেস্ট করে দিবা। ওকে, গ্রেট। তার মানে ইটস নট দ্যাট ইজি, এটা আসলে খুবই কমপ্লিকেটেড একটা প্রসেস। কনভিন্স করতে হয় তো, এই কারণে বিষয়টা খুবই বাট হ্যাঁ, যখন টাকার প্রশ্ন চলে আসে তখন বিষয়টা ইজি হয়ে যায়, যে লাইক বাট আমরা যদি বলি ফ্রিতে নেওয়ার কথা, ফ্রিতে নিতে হলে আসলে এই জিনিসটা কিন্তু সো টাফ। আচ্ছা, তো আমাদের মোটামুটি অন পেজ আর অফ পেজ নিয়ে একটা ভালো আইডিয়া হয়ে গেছে। নাও লেটস গো টু সামথিং ডিফারেন্ট, যেটা নিয়ে আমার নিজেরও আসলে এখন পর্যন্ত জানা হয়নি, বাট আই এম অ্যাকচুয়ালি কিউরিয়াস অ্যাবাউট ইট, হুইচ ইজ লোকাল এসইও। লোকাল এসইও বলতে আসলে কি বোঝায়? অ্যান্ড আমি যতটুকু জানি যে ইটস এ কাইন্ড অফ একটা স্পেসিফিক নিশই হচ্ছে লোকাল এসইও, একটা স্পেসিফিক ইন্ডাস্ট্রি হচ্ছে লোকাল এসইও, বাট এটা সম্পর্কে আমারও তেমন একটা আইডিয়া নেই। তো ক্যান ইউ অ্যাকচুয়ালি ডিফাইন লোকাল এসইও কি, বা এটার আসলে কাজ কি? আচ্ছা, আমরা যদি লোকাল এসি নিয়ে যদি কথাবার্তা বলি, তাহলে বলতে হবে যে বিজনেসটা লোকালি ভিজিবিলিটি পাইতে চাচ্ছে, লোকাল এসিওতে আমরা ট্রাই করি ওই ওয়েবসাইটটাকে ওই স্পেসিফিক লোকেশনের মধ্যে র্যাঙ্ক করানোর অথবা ভিজিবল করানোর। তার মানে একদম সহজ ভাষায় যদি বলি, যে কোনো একটা ওয়েবসাইটের যদি ইন্টেনশন থাকে লোকালে র্যাঙ্ক করার, লোকাল এসিওতে কিন্তু আমরা সেটাই ট্রাই করি, যে ওই লোকেশনের মধ্যে গুগলের মধ্যে আমরা যেন ওই ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাইতে পারি। এই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা করতে হয়, আমাদের জিএমবিটা তৈরি করে দিতে হয়, পাশাপাশি আমাদের লোকাল সাইটেশন করতে হয়, যেখানে আমরা ট্রাই করি যে প্রতিটা জায়গাতেই যেন ন্যাপটা ঠিক থাকে, যে নেম অ্যাড্রেস ফোন নাম্বারটা যেন ঠিকঠাক থাকে। আর পাশাপাশি আমরা যদি কন্টেন্ট রাইট টাইটের কথাও বলি, ওইখানে কিন্তু একটু স্পেসিফিক হওয়া লাগে, লাইক আমার কন্টেন্টের টাইটেলের মধ্যে যদি আমাদের যদি নির্দিষ্ট লোকেশনটা যদি দেওয়া থাকে, যেমন বেস্ট ডিজিটাল মার্কেটার ইন সিলেট বা বেস্ট এসি এক্সপার্ট ইন সিলেট, ওই সিলেট কথাটা যদি সব জায়গায় যদি থাকে, তাইলে কিন্তু সহজেই কিন্তু র্যাঙ্কে নিয়ে আসা যায়। তার মানে বেসিক্যালি হচ্ছে লোকালি একটা ওয়েবসাইটে র্যাঙ্ক করানো, যেখানে একটু ডিফারেন্ট, ওইখানে ডিফারেন্ট বলতে আমরা জিএমবিটা ক্রিয়েট করি আর লোকাল সাইটেশন করা ট্রাই করি। ওকে, গ্রেট। আচ্ছা, নাও সাপোজ আমি এসইও আমার যতটুক এফোর্ট দেওয়া দরকার, যতটুক রিসার্চ, যতটুক কিওয়ার্ড ডেনসিটি, ব্যাকলিঙ্কিং আমি সবকিছু করেছি। এখন আমি এত কিছু করার পর আমি আসলে ট্র্যাক করব কিভাবে যে আমার এসইওটা কেমন পারফর্ম করছে এবং আমার সাইটটা এখন কেমন পারফরম্যান্স করছে? আচ্ছা, এই ট্র্যাকের কথা যদি বলি, তাহলে দুইটা সাইট, ফ্রি সাইটের কথা বলতেই হয়। একটা হচ্ছে গুগল সার্চ কনসোল, সেটার মাধ্যমেও আপনি দেখতে পারবেন যে আপনার সাইটটা কেমন পারফরমেন্স করতেছে। বাট যদি একদম স্পেসিফিকভাবে যে ট্র্যাকের কথা আসি, তাইলে অবশ্যই বলতে হবে গুগল অ্যানালিটিক্সের কথা। এই গুগল অ্যানালিটিক্সের থ্রুতে আপনি কিন্তু ইজিলি দেখতে পারবেন যে আপনার সাইটে এই রিয়েল টাইমে কতজন মানুষ আছে, কোন কোন লোকেশন থেকে আসছে, সেটা কি এরকম বাড়ছে না কমছে, এরকম ফুল একটা আমরা কিন্তু পারফরমেন্স রিপোর্ট পাবো। তো আমরা কিন্তু চাইলে এই দুইটা ফ্রি টুলসের মাধ্যমে কিন্তু ট্র্যাক করতে পারবো যে কিভাবে মানে কোন সময় কি পরিমাণ মানুষ আমাদের সাইটে এসে থাকে। গ্রেট। আচ্ছা, সো নাও এসইও নিয়ে মোটামুটি একটা কনফিউশন যেটা ছিল আমাদের, আশা করছি অডিয়েন্সের সেই কনফিউশনটা এখন আর নেই। এখন আমরা আসতেছি যে এটার ফিউচার এবং এটার আসলে আহ, বলতে গেলে হচ্ছে এটার মার্কেট সাইজ সম্পর্কে জানার একটা কিউরিওসিটি সবারই এখন কাজ করছে হয়তো। সেটা হচ্ছে প্রথম যে প্রশ্নটা এখন আসে সবার ভিতরে একটা, মানে হিউজ একটা কোয়েশ্চেন, হুইচ ইজ এআই নিয়ে একটা তাদের বড় ধরনের ভয়, এবং প্রতিটা পার্সন এখন মনে করছে, স্কিল পার্সন, যে তাদের ইন্ডাস্ট্রিটা হয়তো এআই টেক ওভার করবে। এবং এটা সত্য যে অনেক ইন্ডাস্ট্রি এখন এআই ধারার মানে ডোমিনেটেড এবং অনেকে জব হারাচ্ছে। সো ইন টার্মস অফ এসইও এটার ক্ষেত্রে এআই এর আসলে ইম্প্যাক্টটা কি থাকবে, এবং এআই কি আসলেই এই ইন্ডাস্ট্রিটা টেক ওভার করবে কিনা? আচ্ছা, আমার কাছে যতটুকু মনে হয়, বা মনে হয় না, আমি ড্যাম শিওর যে এআই এসইওটা টেক ওভার করতে পারবে না। আমার কাছে মনে হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যতটা উন্নত হবে, সেটা এসইওকে বেনিফিট ছাড়া আর কিছুই করবে না, সে বেনিফিটই করতে থাকবে। কারণ দেখা গেছে আগে কন্টেন্ট রাইটটা খুবই টাফ ছিল, বাট এখন কিন্তু এআই থ্রুতে কিন্তু আমরা ইজিলি কন্টেন্ট রাইটটা
করতে পারতেছে, যেটা কিন্তু আমাদের এসইওর নলেজটাকে কিন্তু অনেকাংশে বুস্ট আপ করে দিছে। তারপরে আমরা যদি বলি যে এসইওর ক্ষেত্রে কিন্তু আপনার সবসময় কিন্তু একটা হিউম্যান টাচ লাগবে। আপনার এটার কথা যদি বলি যে এই হিউম্যান টাচ ছাড়া এসইওটা করা কখনোই সম্ভব না। কারণ এসইওর ক্ষেত্রে খালি রোবোটিক্স ওয়েতে গেলেই হয় না। এখানে একটা হিউম্যান ব্রেইন ইউজ করতে হয়, যেখানে অনেক সময় ক্রিয়েটিভ কিছু থিংকিং থাকে বা ক্রিয়েটিভ কিছু আইডিয়া থাকে, বা আপনি যদি ওইগুলো ইমপ্লিমেন্ট না করেন এই কাজগুলা করা সম্ভব হয় না। তো আমার কাছে যতটুকু মনে হয় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যতটা ইমপ্রুভ হবে, এসিওর পরিধি ততটাই বৃদ্ধি পাবে, হিউম্যানের আরো বেশি দরকার পড়বে। এটা অন্যান্য সেক্টরের মতো হারায় যাবে না। লাইক আমরা যদি বলি আমরা সকালে একটা কথাবার্তা বলতেছিলাম যে 2023-এ কিন্তু ছিল এটা $75 বিলিয়ন মার্কেট, এখন কিন্তু সেটা এসে $88 বিলিয়ন চলে গেছে 2024 সালে। তো এই কথাই যদি আমরা বলি, আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ইনক্রিজ করতেছে, এটা কিন্তু ডিক্রিজ করতেছে না। বা একটা এস্টিমেট করা হচ্ছে 2028-এর দিকে $170 বিলিয়ন মার্কেট হয়ে যাবে এসইও। তার মানে এই সেক্টরে যারা যারা আসতে চাচ্ছে ওরা আসলেই কিন্তু খুবই ভালো একটা ডিসিশন নিছে, কারণ এইটা আমার মনে হয় এআই টেক ওভার করতে পারবে না। আর আসলে এটা এআই টেক ওভার করতে পারবে না, কারণ এখানে হিউম্যান টাচ এর প্রয়োজনীয়তা সারা জীবনের লাগবেই। গ্রেট, গ্রেট। আচ্ছা, ঠিক আছে। তো এখন আ এই প্রসঙ্গে পরের প্রশ্নটা কিন্তু চলেই আসে যে আ আপনার হচ্ছে যে আপনার যে একটা পারসন যে জাস্ট নতুন, এবং বাংলাদেশের মানুষের একটা সমস্যা কি, তারা হচ্ছে ১ম দিনই বলে যে আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখবো, ডিজিটাল মার্কেটিং শিখবো, এবং ডিজিটাল মার্কেটিং বলতে তারা মনে করে যে ঠিক আছে, আমি এই Facebook এ এড দেওয়া শিখলাম, Google এ এড দেওয়া শিখলাম, আমি এসইও শিখলাম, আমি এখন ডিজিটাল মার্কেটার হয়ে গেলাম। বাট এটার ভিতরেও যে অনেক পরিধি, এটার ভিতরেও যে অনেক ফিল্ড আছে, এটা তারা বুঝতে চায় না। এবং এসইওর যে গুরুত্বটা সেটাও তারা বুঝতে চায় না। তারাও যে আপনি বললেন যে অন পেজ আর অফ পেজ মানে তারা মনে করতেছে দিস ইজ এসইও। তো এখন যারা একদম নতুন বা যারা একদম বিগিনার, তাদের জন্য আপনি কি বলবেন যে তারা কিভাবে শুরু করলে মানে তারা একজন ভালো এসইও এক্সপার্ট হয়ে উঠতে পারবে? অ্যান্ড এট দ্য সেম টাইম আসলে মানে এনিওয়ান ফ্রম এনিওয়্যার, সে মাদ্রাসার হোক, সে জেনারেল লাইনের হোক বা যেই হোক না কেন, হাউ ক্যান এনিওয়ান বিকাম অ্যান এসইও এক্সপার্ট? আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, যে একটা মানুষ কিভাবে এসইও এক্সপার্ট হয়ে উঠবে। এসইও এক্সপার্ট হইতে হলে যেটা প্রথমেই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা ভালো মেন্টর। একটা ভালো মেন্টর যদি না থাকে, একটা প্রপার গাইডলাইন যদি না থাকে, তাহলে কিন্তু এখানে ভালো করা সম্ভবটা হবে না। কেননা এটা যেহেতু একটা টেকনিক্যাল বিষয়, এখানে যেহেতু অনেক ক্রিয়েটিভ ভাবে ব্রেনটা খাটাইতে হয়, এই কারণে একটা ভালো মেন্টরের কিন্তু প্রয়োজনীয়তা কথা অস্বীকার করা যায় না, যে একজন ভালো মেন্টর লাগবে। দ্বিতীয় কথা আমি বলবো যে তার ধৈর্য থাকতে হবে, কারণ এটা একটা এমন একটা সেক্টর যেখানে ধৈর্য নিয়ে কাজ করতে হয়, ব্রেন খাটাইতে হয়, ক্রিয়েটিভ থিঙ্কিং করতে হয়। সে যদি এই সবগুলার যদি সংমিশ্রণ করে, আমার মনে হয় সে স্কুলের ছাত্র হোক, মাদ্রাসার ছাত্র হোক, অথবা ইউনিভার্সিটি লেভেলের ছাত্র হোক, বা যেই হোক না কেন, তার দ্বারা এই এসইও শিখাটা সম্ভব। বাট যেটা জানতে হবে সেটা হচ্ছে ইংলিশ। তার অবশ্যই ইংলিশে একটা প্রপার আইডিয়া থাকতে হবে। ইংলিশটা যদি একদম ভালোভাবে নলেজ না থাকে, তাহলে কিন্তু একটু টাফ হয়ে দাঁড়াবে। বাট মোটামুটি লেভেলের ইংলিশও যদি কেউ যদি পারে, তার যদি ধৈর্য থাকে, তার যদি একটা ভালো মেন্টর থাকে, অবভিয়াসলি একটা প্র্যাকটিস করার জন্য একটা ল্যাপটপ বা পিসি আর ইন্টারনেট কানেকশন যেটি স্টেবল, সেটা তার থাকতে হবে, তাহলে তার দ্বারা করা সম্ভব। আর এই কথার প্রেক্ষিতে আরো একটা কথা বলা লাগবে, যে হ্যাঁ, এসইওটা কিন্তু সহজেই আমরা শিখতে পারতেছি। বাট আমরা যখন এসইও শিখবো, আমরা ট্রাই করব যে একটা ক্লায়েন্ট বের করার। আমার এই কোর্সে কিন্তু আমি কিন্তু দেখাইছি যে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হবে, বা কিভাবে একটা ক্লায়েন্ট বের করতে হবে, তাকে অডিট রিপোর্ট কিভাবে দিলে সে আমাকে কাজ দিবে। এভাবে ট্রাই করতে হবে একটা ক্লায়েন্ট খুঁজে বের করার। কারণ ক্লায়েন্ট খুঁজে বের করার পরে ওই কাজটা করে সে যে মজাটা পাবে, যা যা শিখতে পারবে, তা কিন্তু অন্য কোথাও থেকে পারবে না। তো ওই যে লাস্ট, এটা যদি একটা সামারি দিই, তাহলে অবশ্যই একজন ভালো মেন্টর লাগবে। ভালো মেন্টরেরও এইভাবে শিখিয়ে হবে যেন একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স সে পায়।
2টা কথা আর তার ধৈর্য থাকতে হবে, এই 3টা কথা। ওকে। নাও সাপোজ একজন ব্যক্তি সে এসইও শিখলো অ্যান্ড সে একজন ভালো মেন্টরের থ্রুতে শিখলো বা সে আপনার থেকেই শিখলো। অ্যান্ড যেহেতু আপনার এক্সপেরিয়েন্স আলহামদুলিল্লাহ খুব বেশি, ইট উইল বি এ গ্রেট ডিসিশন যে সে আপনার থেকে শিখাটা তার থেকে একটা ভালো ডিসিশন হতে পারে তার জন্য। এখন হচ্ছে সাপোজ সে শিখে ফেললো, বাট নাও আসলে সবার ভেতরেই একটা কাইন্ড অফ কিউরিওসিটি কাজ করে যে কোনো স্কিল শিখার আগে, বা তাদের বাংলাদেশের মানুষের মেইন উদ্দেশ্যটাই হচ্ছে যে আমি স্কিল শিখবো আমাকে স্কিলফুল করার জন্য না, আমি স্কিল শিখবো টাকা ইনকাম করার জন্য বা আমি কেরিয়ারে কিছু করার জন্য। নাও ইন টার্মস অফ দ্যাট এসইওর কেরিয়ার অ্যান্ড ইনকাম অপরচুনিটিটা কেমন, অ্যান্ড অলসো আপনার কোন এক্সাম্পল বা আপনার স্টুডেন্টদের কোন এক্সাম্পল আপনি দিবেন কিনা যে তারা আসলে এসইও করে তাদের কেরিয়ারটা কোন লেভেলে নিয়ে গেছে? এসইও করে কিরকম কেরিয়ার পসিবল, এই প্রশ্নের উত্তরটা যদি আমি দেই তাহলে মানে এটা হবে অনেকটা মজার কথা। কেন বললাম মজার কথা? যে এই সেক্টরটা এমন একটা সেক্টর যেটা দিয়ে এতটা পরিমাণ ইনকাম করা সম্ভব, যেটা অন্য কোনো সেক্টর থেকে কল্পনা করা যায় না। লাইক আমি যদি আমার কথাই বলি, এই পর্যন্ত আমি অনেকজনের জন্য কাজ করছি। প্রত্যেকটা ক্লায়েন্টেরই মিনিমাম বাজেট থাকে $150 পার মান্থলি। খুবই রেয়ারলি দেখা গেছে $120 মতো হইছে মান্থলি, যদি বিজনেসটা ছোট থাকে। তো এভাবে আমরা কাজ করি, সেই ক্ষেত্রে দেখা গেছে কিন্তু একটা ভালো ইনকাম জেনারেট করা সম্ভব। তাছাড়া এসইও করে যে শুধুমাত্র ক্লায়েন্টের কাজ করতে হবে, বিষয়টা কিন্তু এরকমও না। আপনার যদি হাতে 4-5 হাজার টাকাও থাকে, আপনি যদি একটা ডোমেইন নেন, একটা হোস্টিং নেন, ওয়ার্ডপ্রেস যদি আপনার জানা থাকে, আপনি একটা সাইট তৈরি করেন, সেখানে ব্লগিং করেন, তাহলে সেটা থেকেও কিন্তু একটা ভালো টাকা ইনকাম করা কিন্তু সম্ভব। তাছাড়া স্টুডেন্টদের কথা বলি, তাইলে আমার অনেক স্টুডেন্টই আছে এখন সফল। লাইক আমি আমার একটা স্টুডেন্টের কথা অবশ্যই বলবো, তার নাম হচ্ছে শাকিল হাসান। সে কিন্তু আপওয়ার্কে টপ রেটেড। তো সে কিন্তু এই যে জাস্ট বেশি দিন হয় নাই, 1 বছরের মতো হয়েছে, 1 বছরে কিন্তু সে টপ রেটেড হয়ে গেছে। তো এই জিনিসগুলা কিন্তু এসইও শিখার ধারাই সহজে সম্ভব। কারণ এখানে ওর কথা বলি, সে কিন্তু মাত্র 8টা জব করেই একটা ভালো টাকা ইনকাম করছে, টপ রেটেড হয়ে গেছে। বাট নর্মালি অন্য কোনো কাজ হইলে কিন্তু 8টা জব তো দূরে থাক, 100টা জব করে অনেক সময় সম্ভব হয় না। কারণ আমরা দেখছি ফ্রিল্যান্সিং এ কিন্তু ইদানিং অন্যান্য বিভিন্ন ধরনের কাজ চলে আসছে। লাইক অনেকে ইমেল সিগনেচার ডিজাইন করতেছে, করে ফ্রিল্যান্সিং করতেছে, যেখানে $5 $6 এর মতো পায় তারা। তো এখান থেকে কিন্তু তেমন একটা আউটপুট আসে না। বাট আপনি যদি এসইও নিয়ে কাজ করেন, তাহলে একটা হিউজ পসিবিলিটি আছে লাইফে ভালো কিছু করার, ভালো কিছু আর্ন করার, নিজের পায়ে নিজে দাঁড়ানোর, অথবা আপনার থেকে কিন্তু পুরোপুরি সমাজটাই বেনিফিটেড হবে আস্তে ধীরে। বাট আপনার ধৈর্য নিয়ে কাজ করতে হবে। আর এই এই জিনিসটা জানার কারণে আপনি অনেক কাজ করতে পারবেন। ওই যে ব্লগিং বললাম, সিমিলারলি আপনি একটা সাইট দাঁড় করাইতে পারবেন, যেখানে আপনি অ্যামাজনে অ্যাফিলিয়েট মার্কেটিং করেও কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। ওই অ্যাফিলিয়েট মার্কেটিংটা করতে হলেও কিন্তু আপনার এসইও নলেজটা লাগবে, কারণ আপনাকে ফার্স্টে কিন্তু র্যাঙ্কে আসতে হবে। র্যাঙ্কে না আসলে মানুষ আপনার কন্টেন্ট খুঁজে পাবে না, কন্টেন্ট খুঁজে না পাইলে সে ওয়েবসাইটটা কিভাবে ভিজিট করবে? আর সে আপনাকেই না পায়, তাহলে সে কিভাবে আপনার লিঙ্কটা ভিজিট করবে, ঠিক না? তো ওই লিঙ্কটা যদি সে আবার ভিজিট না করতে পারে, তাহলে কিন্তু দিন শেষে অ্যাফিলিয়েট মার্কেটিং করেও লাভ হচ্ছে না। তার মানে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান বা যাই করতে চান না কেন, আপনার এসইওটা মাস্ট। ওকে। আর এক্ষেত্রে হচ্ছে ক্যান ইউ গিভ আস এ রিয়ালিস্টিক নাম্বার যেটা আসলে একটা পার্সন দ্বারা পার মান্থ ইনকাম করা সম্ভব, সে যদি এসইওর সার্ভিস দেয় এবং সে ধরুন হচ্ছে সাপোজ সে এখন ভালো মতো পারে এবং সে হচ্ছে অনেকগুলো ক্লায়েন্ট হ্যান্ডেল করতেছে, সে আসলে অ্যাপ্রক্সিমেট কত টাকা মান্থলি আর্ন করতে পারবে? যদিও এটা আসলে পার্সন টু পার্সন অবশ্যই ডিফারেন্ট, বাট এটা রিয়ালিস্টিক নাম্বার যেটা আসলে আপনার মনে হয় যে না এটা আসলে অন এন এভারেজ এটা সম্ভব। আচ্ছা, আমি এসইওর কথা বলি, এসইও নিয়ে কিন্তু অনেকেই কাজ করতেছে। লাইক আমরা সবাই চিনি, খালিদ ফারহানকে চিনি। সে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করে, সে একটা বিদেশে একটা এজেন্সি রান করে। আমরা জানি উনি কিন্তু অনেক বেশি অ্যামাউন্ট ইনকাম করে। পাশাপাশি আমার পরিচিত একজন হচ্ছে হৃদয় চৌধুরী। উনি কিন্তু মোটামুটি 37 লাখ টাকার মতো খালি উনার কোর্সের মাধ্যমেই কিন্তু ইনকাম করে। তাছাড়া উনার এসইও নলেজটা থাকার কারণে যে জিনিসটা হইছে, যে উনি কিন্তু
ওনাকে একটা লন্ডনের একটা কোম্পানি হায়ার করছে, যেখানে ওনাকে প্রায় 10 লাখ টাকার মতো পার মান্থ স্যালারি দেওয়া হয়। তো এইসব কথা যদি আমরা যদি বলি, তাহলে এটা কিন্তু একদম স্পেসিফিক হয়ে যায় যে এসইও করে কত বড় কেরিয়ার করা সম্ভব, যেখানে আপনি একজন মেন্টর হিসাবে বলেন অথবা আপনি একজন এসইও এক্সপার্ট হিসাবে বলেন, আপনি কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারতেছেন। তো আমি বলবো এই সেক্টরে যেই আসতেছে তার দ্বারা কিন্তু একটা ভালো কেরিয়ার সম্ভব। আমি বলবো না যে তার দ্বারাও 37 লাখ টাকা সম্ভব, তার দ্বারাও 5 লাখ টাকা সম্ভব, বাট আমি বলবো এই কাজটা শিখার পরে সে যদি 6 মাস বা 1 বছর যদি এই কাজটা নিয়ে যদি ট্রাই করতে থাকে হার্ট অ্যান্ড সোল, তাইলে তার পরের বছর থেকে তার কিন্তু এই কাজটা করে 25 থেকে 30 হাজার টাকা মান্থলি ইনকাম করা সম্ভব, যেটা কিন্তু গ্র্যাজুয়ালি ইনক্রিজ হতে থাকবে। ইনক্রিজ হইতে হইতে একটা সময় সেও কিন্তু ওই তাদের পর্যায়েতেই চলে যাবে যদি সেইটাতে যদি লেগে বসে থাকে। তো ডেফিনেটলি বিদেশে বলেন দেশে বলেন সব জায়গাতেই কিন্তু এসি এক্সপার্টরা নর্মালি 1 লাখ টাকা কিন্তু ক্রস করে, অনেকে 60-70 হাজার ক্রস করে, অনেকে 1 লাখ টাকা ক্রস করে। তো এটা একটা ভালো কেরিয়ার, হ্যাঁ একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করা সম্ভব। ওকে, গ্রেট। আচ্ছা, তো এখন আপনার আমি একদম শেষের দিকে চলে আসছি আমরা। সো এক্ষেত্রে একটা প্রশ্ন, এটা কমন প্রশ্ন, সেটা হচ্ছে যে প্রতিটা স্কিল শেখার আগে সবাই জিজ্ঞেস করে যে এটা আসলে শিখতে কেমন সময় লাগবে? কারণ ওই যে একটা থাকে না যে আমি তাড়াতাড়ি ইনকাম করতে চাই, ১ সপ্তাহের মধ্যে ইনকাম করবো বা ২ মাসের মধ্যে ইনকাম করবো। তো এসইও যদি মানুষ প্রপারলি শিখতে চায় বা ধরুন সে আপনার থেকেই শিখলো, হাউ লং ইট অ্যাকচুয়ালি টেক ফর হিম টু লার্ন দিস স্কিল? আসলে যে কোনো সেক্টরে আপনি লার্ন করেন না কেন, এটা আপনার সময় লাগবে। আমি যদি বলি যে এসিটা শিখতে আমার কত সময় লাগলো, তাহলে আমি বলবো 2016 থেকে আজকে 2024, প্রায় 8টা বছর আমার খালি এসিও শিখতে শিখতেই চলে গেছে। বাট স্টুডেন্টদের জন্য একটা সুখবর হচ্ছে এটাই, তারা যদি শিখে কারো কাছ থেকে, সে কিন্তু তার মেন্টরের পুরোপুরি 8 বছরের নলেজ কিন্তু একটা কোর্সের মধ্যেই পেয়ে যায়। তো আমি যদি বলি এসইও শিখতে আমার মতে মিনিমাম তাকে 6 মাস দিতে হবে, কোর্স দেখা, নিজের এন্ডে প্র্যাকটিস করা, পাশাপাশি যে সে যদি ফ্রিতেও যদি কারো যদি ওয়েবসাইট যদি অপটিমাইজ করে দেয়, সেই ক্ষেত্রে সেটাও কিন্তু একটা লার্নিং। তো এভাবে করে কিন্তু মোটামুটি 6 থেকে 7 মাসের মধ্যে আমার কাছে মনে হয় একটা মানুষ যে এসইওটা আয়ত্ত করতে পারবে। বাট এটা এখানেই শেষ হবে না, এই লার্নিংটা থাকবে একদম আজীবনের। তাকে এই ইন্ডাস্ট্রিতে আসার পরে কন্টিনিউয়াসলি লার্ন করতে থাকতে হবে। গুগলে যখনই নতুন কোনো আপডেট আসে তার সেই আপডেট থেকে শিখতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে আপনি ৬ মাসের কথা হয়তো বলেছেন যে টোটাল মানে এসইও সেক্টরটা শিখতে সময় লাগতে পারে ৬ মাসের মতো। এখন অনেকে আবার কাজ করে যারা হচ্ছে স্পেসিফিক ছোট্ট, ছোট্ট নিশ নিয়ে কাজ করে, মাইক্রো নিশ নিয়ে কাজ করে। তো সেক্ষেত্রে আসলে এই ইন্ডাস্ট্রিতে কিরকম মাইক্রো নিশ আছে বা তারা কিভাবে এগুলো নিয়ে কাজ করতে পারে বা কেমন সময় লাগতে পারে? ওকে, এইখানে একদম ডেফিনেটলি এখানে কিছু মাইক্রো নিশ আছে। এই যে আমি যে ডিফাইন করলাম টাইপস গুলা, যেখানে আমরা বলছি অন পেজ এসইওর কথা, টেকনিক্যাল এসইওর কথা, লিঙ্ক বিল্ডিং এর কথা বলছি। একটা মানুষ যদি চায় সে কিন্তু শুধুমাত্র অন পেজ এসইও এক্সপার্ট হতে পারছে। সেটা শিখতে কিন্তু তার তুলনামূলক কম সময় লাগবে পুরো এসইওটা শিখতে যে পরিমাণ টাইম লাগার কথা। তো কেউ যদি চায় যে স্বল্প সময়ে সে আর্নিং এ চলে আসবে, আমি তাকে প্রিফার করব যে সে যেন অন পেজ এসইওটা শিখে। তো অন পেজ এসইও শিখলে সে কিন্তু খুব সহজেই এটা আয়ত্ত করতে পারবে। তারপর থেকে সে যেকোনো ওয়েবসাইটের অন পেজটা অপটিমাইজ করে দিতে পারবে। তাছাড়া কেউ যদি চায় সে কিন্তু চাইলে লিঙ্ক বিল্ডিংটা শিখতে পারে। সেই ক্ষেত্রেও কিন্তু তার টাইম ফ্রেমটা কমে আসছে। সারা ওয়েবসাইট এসইও শিখতে যেই পরিমাণ সময় লাগবে, লিঙ্ক বিল্ডিংটা শিখতে কিন্তু ওই পরিমাণ সময় লাগবে না। আবার লিঙ্ক বিল্ডিং এর মধ্যেও কিন্তু গেস্ট পোস্টিং এর মধ্যে কিন্তু কেউ চাইলে কেরিয়ার বানাইতে পারে। তো একটা মানুষ যদি চায় শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চের উপর স্পেশালিস্ট হয়ে সেটা থেকে ইনকাম করতে পারে, অন পেজ এসইও এর উপর স্পেশালিস্ট হয়ে সেখান থেকে ইনকাম করতে পারে, টেকনিক্যাল এসইও এর উপর স্পেশালিস্ট হয়ে সেখান থেকে ইনকাম করতে পারে, লিঙ্ক বিল্ডিং এর উপর স্পেশালিস্ট হয়ে সেখান থেকে কিন্তু ইনকাম করতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু তার আগের মতো পুরোপুরি সময়টা আর লাগছে না, এখন সময়টা লাগবে আগের তুলনায় অনেকটাই কম। গ্রেট, গ্রেট। আচ্ছা, তো আমরা মোটামুটি একটা ভালো সময় কাটিয়েছি। আসলে এসইও সম্পর্কে আমরা জানলাম, এটার ক্যারিয়ার অপরচুনিটি সম্পর্কে জানলাম। এট দ্য সেম টাইম কিভাবে একজন পারসন এসইও এক্সপার্ট হবে সেটা সম্পর্কেও জানলাম। তো আমি আমাদের এই ছোট্ট পডকাস্টটি শেষ করার আগে আমি আপনাকে ছোট্ট একটু প্রশ্ন করব। সেটা হচ্ছে যে
যেহেতু হচ্ছে আপনি একটা ভালো সময় ধরে এই ইন্ডাস্ট্রিতে আছেন এবং আপনি মোটামুটি শত, শত মানুষকে শিখিয়েছেন এবং তাদের সফলতা আপনি নিজের চোখে দেখেছেন। এখন যারা হচ্ছে আপনার থেকে নেক্সট শিখবে বা যারা হচ্ছে আপনার কোর্সে এনরোল করবে, তাদের জন্য আপনি ছোট্ট করে কি অ্যাডভাইস দিবেন যাতে করে হচ্ছে তারা মোটিভেটেড হয় এট দ্য সেম টাইম তারা এই ক্যারিয়ারে আসার জন্য নিজেদের উপর তারা আত্মবিশ্বাসটা পায়? আপনি তাদেরকে কি অ্যাডভাইস দিবেন? আচ্ছা, আমরা যদি বলি এসইওটা এমনই একটা সেক্টর যেটা কিন্তু সম্পূর্ণই অর্গানিক। এখানে যদি কেউ যদি র‍্যাংক করে তাহলে এটা থেকে কিন্তু সে কিন্তু লং লাস্টিং একটা রেজাল্ট পেয়ে থাকে। যে কারণে সারা বিশ্ব জুড়ে কিন্তু এই এসইওর চাহিদাটা অনেক বেশি। তো আমি এই কারণেই ওদেরকে বলব যে এই সেক্টরটাতে আসতে, যে সেক্টরটা হাই ডিমান্ডিং। তাছাড়া এটা যেহেতু অনেকটাই ক্রিয়েটিভ, তার মানে সবাই কিন্তু অনেক সময় সম্ভব হয়ে ওঠে না এই সেক্টরে একদম পারদর্শী হয়ে ওঠার। তার মানে কেউ যদি এই সেক্টরে যদি সময় দেয় আর এই স্কিলটা যদি আয়ত্ত করার ট্রাই করে, তাহলে কিন্তু মানে একটা হাই পসিবিলিটি থাকে তার লাইফে শাইন করার। বাট এই শাইন করতে হলে অবশ্যই ধৈর্যশীল হতে হবে, ভালোভাবে প্রতিটা ইনস্ট্রাকশন মেনে চলতে হবে, তাহলে কিন্তু এই শাইনটা করা সম্ভব। তো আমি এতটুকুই বলবো যে ধৈর্যশীল হতে হবে, পরিশ্রমী হতে হবে, তাহলেই কিন্তু এই সেক্টরে সফল হওয়াটা সম্ভব। আর কেন সে এই সেক্টরটা বেছে নেবে এটার ক্ষেত্রে যদি আমি একটা মোটিভেশন দেই, এই সেক্টরটা দিন দিন ইমপ্রুভ করে আসছে, আগামীতে ইমপ্রুভ করে যাবে। এমনকি আমার যতটুকু ধারণা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও এই সেক্টরটাকে বিট করতে পারবে না, যেহেতু একটা হিউম্যান টাচের প্রয়োজন আছে। তার মানে আমার মতে এখন যদি কোনো একটা স্কিল চুজ করতে হয় তাহলে এইটাই রাইট টাইম যে আমরা এসইওটাকে চুজ করি। গ্রেট। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। আসলে অনেক বেশি ভ্যালুয়েবল ইনফরমেশন আমরা পেয়েছি। আশা করছি এই পডকাস্ট থেকে অ্যান্ড আমাদের ইউজাররাও অনেক ভালো ইনফরমেশন পেয়েছে। অ্যান্ড অবভিয়াসলি আপনারা ফিডব্যাক জানাবেন কমেন্ট বক্সে। আসলে আপনারা কি শিখলেন, কি জানলেন। অ্যান্ড আপনার থেকে যদি আরো জানার থাকে আপনারা অবশ্যই আপনার মিনি কোর্সটাও করতে পারে। আপনার ফ্রি লেসনগুলো দেখতে পারে। হ্যাঁ, এখন হচ্ছে আমরা তাহলে আজকে এখানেই শেষ করছি। আই হোপ আমাদের ইউজাররা এখান থেকে অনেক ভালো ইনফরমেশন পেয়েছে। ইনশাল্লাহ। তো আজকে তাহলে আমরা এখানে শেষ করছি। অবশ্যই। ভালো থাকবেন ভাইয়া। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।